নিজের প্রফেসরকে ভালোবাসার অপরাধে এভাবে অপমানিত হয়ে যে ভার্সিটি ছাড়তে হবে তা জানা ছিল না স্নিগ্ধার। আজকে সকালেও সে জানত না তার জন্য যে আজ এত কিছু অপেক্ষা করছে। আজ তার ভার্সিটিতে ফাংশন ছিল। তাদের ভার্সিটিতে এমন অনুষ্ঠান মাঝে মাঝেই হয়। তার ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ইয়াসির আবরার ফাহাদ, যাকে স্নিগ্ধা ভালোবাসে আজ ৮টা মাস ধরে। তার এই অনুভূতির কথা জানত শুধু তার বেস্ট ফ্রেন্ড তৃষ্ণা। আর সে-ই কিনা এভাবে পিছন থেকে ছুরিটা মারল। অনুষ্ঠানের এক পর্যায়ে ইয়াসির উঠে যায় স্টেজে। স্নিগ্ধা পলকহীন চোখে তাকেই দেখছিল। কিন্তু সে জানত না একটু পর যে তার জন্যই খুব বড়সড় একটা ধাক্কা অপেক্ষা করছে। ইয়াসির উঠল, মাইকটা হাতে নিল। প্রথমে কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলে ডিরেক্ট তাকাল স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা ও তাকেই দেখছিল একমনে। হঠাৎ এভাবে তাকানোতে স্নিগ্ধা হকচকিয়ে গেল। সে দ্রুত ইয়াসিরের দিকে থেকে তার দৃষ্টি সরিয়ে নিল। কিন্তু পরক্ষণেই আবার অবাক হল সে। ইয়াসির তার নাম ধরেই ডেকে উঠল, মিস স্নিগ্ধা। স্নিগ্ধা থতমত খেয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে উঠে দাঁড়াল সে। কিন্তু ইয়াসিরের পরের কথাগুলো শুনে যেন তার মাথায় বাজ পড়ল। বয়স কত আপনার? জানি এই বয়সে এমন ফ্যান্টাসি তৈরি হতেই পারে। তার জন্য এত বাড়াবাড়ি করবেন? আমি যতদূর জানি আপনি তো বেশ ভদ্র পরিবারেরই সন্তান। তবে এই ঘৃণ্য কাজটা করলেন কিভাবে আপনি? মানে কি বলছেন আপনি? কি বলছি বুঝতে পারছেন না? নিজের প্রফেসরকে বাজে বাজে ইঙ্গিত দেওয়া, তাকে লাভ লেটার দেওয়া, এগুলো কোন ধরনের অসভ্যতা? আপনি তো বেশ ভালো স্টুডেন্ট বলে জানতাম। এই মেন্টালিটি আপনার? ছি, লজ্জা করে না? আশেপাশে উপস্থিত সবাই স্নিগ্ধার দিকে অবাক চোখে চেয়ে আছে। কেউ কেউ তো ততক্ষণে ছিথু করতে শুরু করেছে। স্যার, কি বলছেন আপনি এসব? আমি আপনাকে লাভ লেটার দিয়েছি? মিথ্যে কেন বলছেন? বাব্বাহ, কথায় বলে চোরের মায়ের নাকি বর গলা। আজ সেটা দেখেও নিলাম। আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনি অস্বীকার করবেন। তাই তো চিঠিটা সাথে করেই নিয়ে এসেছি। পরে শোনাই আপনাদের। ইয়াসির পকেট থেকে একটা কাগজ বের করে পড়তে শুরু করল, ডিয়ার স্যার। আপনাকে স্যার বলতে ইচ্ছা করে না। কেন যেন আপনাকে স্যার ভাবতেই পারি না। আপনাকে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে। আপনার ওই গোলাপি ঠোঁটে মন ভরে চুমু খেতে ইচ্ছা করে। খেতে দিবেন? আপনার বডিটা তো উফ, এত হট কেন আপনি? আপনার হোটনেসে তো আমি জলে পুড়ে যাই প্রতিনিয়ত। এটুকু পরেই থামল ইয়াসির। ছি ছি, আমি আর পড়তেও পারছি না। ঘেন্না লাগছে রীতিমত। একজন মেয়ে হয়ে তার চিন্তা ভাবনা এত নীচ কিভাবে হতে পারে? সেখানে ভার্সিটির প্রিন্সিপাল সহ আরও অনেক স্যার ছিল। প্রিন্সিপাল তীব্র মেজাজে উঠে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, তুমি এক্ষুনি আমার রুমে এসে দেখা করো। স্নিগ্ধা কোনো কথা বলতে পারছে না। তার হাত পা কাঁপছে। এসব কি? সে তো কখনো এসব লেখেনি। তার পাশে বসা কিছু ছেলেরা এরই মধ্যে বাজে কথা বলা শুরু করে দিয়েছে। শুধু স্যারের হোটনেসটাই চোখে পড়ল। আমাদেরটা কি দেখতে পাও না? আহা, দেখবে কি করে? ওনাকে চুমু খাওয়ার চিন্তায় ই তো অন্য কিছু দেখতে পায় না। বলেই খ্যাক খ্যাক করে হেসে উঠল ছেলেটি। বলছিলাম, স্যারকে জড়িয়ে ধরার ইচ্ছা মিটলে আমাদেরকে ডেকো, আমরাও তোমাকে জড়িয়ে ধরে আমাদের ইচ্ছা মেটাব। সব ছেলেগুলো এবার হো হো করে হেসে উঠল। স্নিগ্ধা আর সহ্য করতে পারল না। সে সেখান থেকে বেরিয়ে প্রিন্সিপালের রুমে গেল। সেখানে ইয়াসির আগে থেকেই ছিল। প্রিন্সিপাল তাকে দেখে বলল, ভেতরে এসো। তোমার বাবা মা কি তোমায় ভার্সিটিতে এসব করতে পাঠায়? আমি যতদূর জানি তুমি তো মধ্যবিত্ত ঘরের মেয়ে। তারা কষ্ট করছে তোমাকে মানুষ বানাতে আর তুমি এখানে এসে নোংরামি করছ। স্যার প্লিজ আমার কথাটা। চুপ! প্রিন্সিপালের ধমকে কেঁপে উঠল স্নিগ্ধা। আর একটাও কথা না। কালকে তোমার বাবা মাকে নিয়ে আসবে। আমি টিসি দিয়ে দেব। স্যার, এদেরকে টিসি দিয়ে লাভ নেই, শুধরাবে না। ডিরেক্ট রাস্টিকেট করে দিন। ইয়াসির, না স্যার, এমনটা করবেন না। তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না।
এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। কি করব না করব সেটা আমি ঠিক করব। বের হও এক্ষুনি। স্নিগ্ধার আর কিছু করার রইল না। সে কাপা কাপা পায়ে রুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসেই ধপ করে চেয়ারে বসে পড়ল। কি করবে এখন সে? কিভাবে মুখ দেখাবে বাড়িতে? সে তো জানে তার বাবা তার জন্য কি কি করেছে। তাকে পড়ানোর জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। এখন সে কি করবে, কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবে? কি বলল প্রিন্সিপাল স্যার? তৃষ্ণার গলা পেয়ে স্নিগ্ধা তার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে জড়িয়ে ধরেই কেঁদে উঠল। বিশ্বাস কর, আমি এটা করিনি। আমি কোনো চিঠি দিইনি। আমি জানি তুই কোনো চিঠি দিসনি। চিঠি তো আমি দিয়েছি। স্নিগ্ধা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মানে? মানে? মানেটা হলো স্যারকে আমি চিঠি দিয়েছি। তবে তোর নাম নিয়ে। স্নিগ্ধার চোখে মুখে উপচে পড়ছে বিস্ময়। সে হতবাক হয়ে চেয়ে রইল তৃষ্ণার দিকে। এটা তুই কি বলছিস? যা সত্যি। আমি দিয়েছি চিঠি। আর শুধু আজ নয়, তোর নাম নিয়ে এর আগেও আমি তাকে অনেক কিছুই দিয়েছি, যাতে তার কাছে তোর মুখ ছোট হয়। তোকে সবচেয়ে ঘৃণ্য মানুষ বানিয়েছি একটু একটু করে তার কাছে। এটা তুই কেন করেছিস? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? হাহ, কোথাকার বেস্ট ফ্রেন্ড? কেমন বেস্ট ফ্রেন্ড? তোর কোনো যোগ্যতা আছে আমার বন্ধু হওয়ার? আর বেস্ট ফ্রেন্ড হয়ে তুই কি করেছিস এতদিন? সবসময় তুই আমার পছন্দের জিনিসগুলো আমার থেকে কেড়ে নিয়েছিস। সেই কলেজ থেকে সবসময় টপ করেছিস তুই, আর কথা শুনতে হয়েছে আমাকে। পরিবারের লোক, বাইরের লোক সবাই আমাকে কথা শুনিয়েছে। স্নিগ্ধার মতো হতে পারিস না, ও কত ভালো একটা মেয়ে। পড়াশোনায় কত ভালো। আচার ব্যবহার ভালো। সবকিছুতে নাম্বার 1। ওর মতো হতে পারিস না? ওকে দেখে কিছু শিখতে তো পারিস। এগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আমি। তাও সহ্য করে নিয়েছিলাম, কিন্তু তুই শেষমেশ আমার পছন্দের মানুষকে ও কেড়ে নেওয়ার চেষ্টা করলি। কে? ইয়াসির। যাকে আমি ভালোবাসি সেই প্রথম দিন থেকে। কিন্তু তোর নজর সেটাও ছাড়ল না। সেটাকেও কেড়ে নিতে চাইলি তুই। আমি থাকতে সেটা কি করে হতে দিই বল? তার জন্য তুই আমার এত বড় সর্বনাশ করলি তৃষ্ণা। তুই যদি আমায় বলতি তুই তাকে পছন্দ করিস, আমি নিঃশর্তে সেই রাস্তা ছেড়ে দিতাম। আমার কাছে বন্ধুত্ব আগে, তুই আগে। আমি আর কখনো চোখ তুলেও চাইতাম না সেদিকে। একবার তো বলতে পারতি আমায়। চুপ কর তো। এসব ভালো মানুষের নাটক অন্য কারো সামনে গিয়ে কর, আমার সামনে না। বের হো এখান থেকে। এবার আর আমার পছন্দের জিনিস কেউ কেড়ে নিতে পারবে না। যেটা আমার সেটা আমি আদায় করে ছাড়ব। দিকবিদিক গানশূন্য হয়ে ছুটছে স্নিগ্ধা। না, এই মুখ সে কাউকে দেখাতে পারবে না। কিভাবে দাঁড়াবে সে বাবা মায়ের সামনে? বাবা মায়ের একমাত্র সন্তান সে। কত আশা, কত স্বপ্ন তাকে নিয়ে। সে সব শেষ করে দিল। বাবার হার্টের সমস্যা। যদি এসব শুনে তার কিছু হয়ে যায়? পাড়া প্রতিবেশীরা যখন শুনবে, কতই না কথা শোনাবে তারা মাকে। মা তো সহ্য করতে পারবে না। পিছন থেকে লাগাতার গাড়ির হর্ন ভেসে আসছে। স্নিগ্ধার কানে এসব ঢুকছে না। চোখের সামনে সব কিছু ঝাপসা দেখছে সে। তবে কি তার জীবনের অন্তিমক্ষণ চলে এলো? তার স্বপ্ন, তাকে ঘিরে তার বাবা মায়ের আশা ভরসা সব ভেঙে যাবে? দৌড়াতে দৌড়াতে নদীর কিনারে এসে দাঁড়াল স্নিগ্ধা। তার ফোনে লাগাতার কল, মেসেজ আসছে। কত নোংরা নোংরা মেসেজ। ভার্সিটির মেসেঞ্জার গ্রুপটাতেও আজ শুধু তাকে নিয়েই চলছে কথা। কথা তো নয়, চলছে ঠাট্টা, তামাশা, মশকরা। আর স্নিগ্ধাকে অপমান। স্নিগ্ধা হাত থেকে তার ব্যাগটা ফেলে দিল নিচে। ধীরে ধীরে পা বাড়াল নদীর দিকে। কিন্তু হঠাৎ একটা শক্তপোক্ত হাত তাকে এক ঝটকায় টেনে নিল নিজের কাছে। স্নিগ্ধা টাল সামলাতে না পেরে তার বুকে গিয়ে পড়ল। চারিদিক অন্ধকারে ছেয়ে আছে। স্নিগ্ধা একটু একটু করে চাইল উপরের দিকে। মুখটা দেখা গেল না তার। একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে তার শরীর থেকে। পরক্ষণেই পুরুষালী কণ্ঠে গম্ভীর আওয়াজে কথা ভেসে এলো স্নিগ্ধার কানে, জীবনটা কি এত সস্তা নাকি? যে তিল থেকে তাল হলেই ছুটে আসেন আত্মহত্যা করতে। নাকি নিঃশর্তে পাওয়া এই জীবন আর ভালো লাগছে না?
পৃথিবীতে কত মানুষ যে বাঁচার জন্য লড়াই করছে তার ধারণা আছে? বাঁধন ধীরে ধীরে হালকা হল, স্নিগ্ধা সরে এলো সেই অচেনা মানুষটার থেকে। একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তাদের বেঁচে থাকার কারণ আছে, তাই তারা বাঁচার জন্য লড়াই করছে। আমার বেঁচে থাকার কারণ বা ইচ্ছা কিছুই নেই। কেন? কি এমন হয়েছে যার জন্য এভাবে ভেঙে পড়ছেন, বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলছেন? স্নিগ্ধা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে সব ঘটনা তাকে খুলে বলল। কি জানি কেন এই অচেনা মানুষটাকেই তার এত বেশি আপন লাগল। ছেলেটা চুপচাপ সবকিছু শুনল, তারপর বলল, ব্রেন্ডা ফ্রিকারকে চেনেন? একজন অভিনেত্রী যে ডিপ্রেসড হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু পরে সেই অস্কার জিতেছে। চেস ব্র্যান্ড, রায়ান গুজম্যান, চেনে এদের? এরা সবাই জীবনের উপর বিতৃষ্ণা থেকে সুইসাইড করার চেষ্টা করেছেন, কিন্তু পরে তারা সবাই সফল হয়েছে, এগিয়ে গিয়েছে। খোঁজ নিলে এমন হাজারটা উদাহরণ পেয়ে যাবেন। আচ্ছা এবার বলুন তো, ওরা যদি পারে তবে আপনি কেন নয়? ওদের মতো আপনিও রক্ত মাংসে গড়া মানুষ। আপনারও দুটো হাত, দুটো পা, একটা মুখ আছে। তবে কেন এভাবে নিজেকে শেষ করে দিতে চাইছেন? কেউ ঠেকিয়েছে? ধোঁকা দিয়েছে? তবে প্রতিশোধ নিন। বুঝিয়ে দিন তাদের আপনি কি করতে পারেন। জীবন একটাই, একবার হারিয়ে ফেললে আর চাইলেও পাবেন না। আপনি যেটা করতে যাচ্ছেন এটাকে কাপুরুষতা বলে। আপনি চলে গেলে তারা জিতে যাবে যারা আপনাকে ঠকিয়েছে। আপনি চান সেটা? স্নিগ্ধা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সামনে দাঁড়ানো মানুষটার দিকে। তাই তো। সে কেন হেরে যাবে? কেন নিজেকে শেষ করবে? সে কেন কষ্ট পাবে? কষ্ট তো পাবে ওরা, যারা তাকে ঠকিয়েছে, অপমান করেছে, হেনস্থা করেছে। ভার্সিটির সেই সব ছেলে মেয়ে যারা তাকে নিয়ে বাজে কথা বলেছে, বাজে ইঙ্গিত করেছে। শাস্তি যে ওদের পেতেই হবে, আর সেই শাস্তি দিবে স্নিগ্ধা। শুনুন। লোকটা যাওয়ার জন্য পা বাড়াতেই স্নিগ্ধা পিছন থেকে ডাকল তাকে। কে আপনি? কেন? জেনে কি করবেন? আপনি আমার জীবন বাঁচালেন, নতুন জীবন দিলেন আমায়। আপনার এই ঋণটা তো শোধ করতে হবে। তার জন্য আপনাকে চেনা প্রয়োজন। বলুন। সময় এলে আমি নিজেই ধরা দেব আপনার কাছে, নিজেই চেয়ে নেব আমার উপকারের প্রতিদান। কিন্তু আপনি আমায় খুঁজে পাবেন কিভাবে? আপনি তো আমাকে চেনেন ও না। ক্ষণিক নীরবতা। এই অন্ধকারেও স্নিগ্ধা স্পষ্ট বুঝল ছেলেটা হাসছে। আমি চিনি গো, চিনি তোমারে ওগো বিদেশিনী। কথাটা বলতে বলতেই অন্ধকারে মিলিয়ে গেল সে। ঠিক যেভাবে হঠাৎ এসেছিল সেভাবেই হারিয়ে গেল। আমি ফিরব তৃষ্ণা। তোর করা প্রত্যেকটা অন্যায়ের শাস্তি দিতে আমি ফিরব। সুদে আসলে সব ফিরিয়ে দিব। যারা আমায় নিয়ে বাজে কথা বলেছিস, অপমান করেছিস, গুনে গুনে প্রত্যেকটা অপমানের বদলা আমি নেব। অপেক্ষা করো। 3 বছর পর। সময় চলে যায় তার আপন গতিতে। দেখতে দেখতে ওই ঘটনার 3টা বছর কেটে গেছে। সেদিনের পর স্নিগ্ধাকে আর কেউ কোথাও দেখেনি। তার পরিবারের ও কোনো খোঁজ পাওয়া যায়নি। এক রাতেই যেন পৃথিবী থেকে একেবারের জন্য নিশ্চিহ্ন হয়ে গেল পরিবারটা। আজ শেখ বাড়ির ছোট ছেলে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছে। শেখ বাড়িতে আজ আনন্দের জোয়ার বইছে। গুনে গুনে 5.5 বছর পর ছেলেটা তাদের বাড়িতে ফিরছে। শেখ বাড়ির কর্তা আনোয়ার শেখের ছোট ছেলে শেখ রিদওয়ান তাহসিন। বাড়িতে উৎসবের ধুম লেগেছে। আনোয়ার শেখের ছোট ভাই মাহিন শেখ, তার 2 মেয়ে শ্রাবন্তী আর অরিত্রা এবং এক ছেলে ফাহিম। খুন্তি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন আনোয়ার শেখের বউ মেহবুবা বেগম। তিনি সোফায় বসে থাকা আনোয়ার শেখকে উদ্দেশ্য করে বললেন, কি গো? ছেলেটা ফোন ধরল? কতদূর এলো? আনোয়ার শেখ হতাশ হয়ে মাথা নাড়লেন। বার কয়েক চেষ্টা করলাম, ফোন ঢুকলই না। বুঝতে পারছি না পৌঁছালো কিনা। হাত পা গুটিয়ে বসে আছো কেন? গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাও। মফিজকে গাড়ি নিয়ে পাঠিয়েছি। চিন্তা করো না। চিন্তা করব না? ছেলেটা কতদিন পর আজ বাড়ি ফিরছে। ঠিকমতো পৌঁছালো কিনা কিছুই জানি না। আচ্ছা আমি দেখছি, তুমি যাও।
মেহবুবা বেগম চিন্তিত মুখে আবার রান্নাঘরে ঢুকে গেলেন। ঢাকা এয়ারপোর্ট, সময় সন্ধ্যা ৬টা ১৫। যান্ত্রিক ত্রুটির কারণে পুরো ১ ঘণ্টা ২০ মিনিট লেট করছে আজ ফ্লাইট। রিদওয়ান সুটকেস নিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। বারবার ঘড়ির দেখছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মফিজ ছুটতে ছুটতে তার সামনে এলো। ছোট বাবা, তুমি আইসা পড়ছ? আমি কখন থাইকা তোমার জন্যে দাঁড়ায় আছি। মফিজ কাকা, কেমন আছো তুমি? আমি ভালা আছি বাবা। আহো আহো, দেখি ব্যাখ্যান আমার ধারে দাও তো দেহি। রিদওয়ানের হাত থেকে সুটকেসটা নিয়ে গাড়িতে তুলল মফিজ। রিদওয়ান গিয়ে ব্যাক সিটে বসে পড়ল। তাদের গাড়ি বেরিয়ে যেতেই একটা ছেলে এসে দাঁড়াল সেখানে। ফোনটা বার করে কল দিল কারো কাছে। ম্যাডাম, এইমাত্র এসে পৌঁছাল। নজর রাখো, আর প্রতি মিনিটের আপডেট আমায় দিতে থাকো। ওকে ম্যাম। মি ইয়াসির আবরার ফাহাদ। ভুলে গেলে নাকি আমায়? এত তাড়াতাড়ি ভুললে হবে? আমি কিন্তু ভুলিনি তোমায়। কি ভেবেছিলে নিখুঁত পরিকল্পনা করেছ? কেউ জানতে পারবে না কখনো? আমার সবকিছু মনে আছে। সবকিছুর হিসাব কিন্তু আমি তোমার থেকে নেব। ওয়েট অ্যান্ড ওয়াচ।